পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে পানির নিচে সিলেট সুনামগঞ্জের বিস্তীর্ণ জনপদ, খাদ্য বাসস্থান সংকটে জনজীবন দুর্বিষহ। বিজ্ঞানের জয় জয়কারেও মানব কুলে ভাবাচ্ছে ভাইরাসজনিত রোগ। অ্যাডিস মশার বিস্তার ঠেকাতেই গলদঘর্ম অবস্থা, প্রজননস্থল ধ্বংসের তাগিদ। ময়মনসিংহে বিভিন্ন দপ্তরে বকেয়া ৮৪ কোটি টাকার বিদ্যুৎ বিল, নাগরিক সমাজের হতাশা, আদায় ব্যবস্থা নেয়ার ঘোষণা কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে তলিয়ে আছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ জনপদ। বাড়িঘরে পানি ওঠায় ভোগান্তিতে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলের মানুষ। সিলেটে নগরীর কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে আছে। এতে বেশ কিছু এলাকায় ঈদের জামাতও সময় মতো অনুষ্ঠিত হয়নি। পাহাড় ধসের আশঙ্কায় বিয়ানীবাজার উপজেলার 4টি গ্রামে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। এদিকে পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সব নদ নদীর পানি বেড়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরের অনেক রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত। ঈদের আনন্দ বাদ দিয়ে ঘর সামলাতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন এলাকার মানুষ। পানিতে তলিয়ে থাকা নগরবাসীর ভোগান্তির কথা জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, পানিতে তলিয়ে থাকা নগরীর বর্তমান অবস্থা কি? এ ব্যাপারে নগর কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা কি? বলে থাকি যে 20 দিনের মাথায় আবারও সিলেটবাসী কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত। তো ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের বেশ কয়েকটি উপজেলা এবং নগরীর প্রায় সব কয়টি ওয়ার্ড কিন্তু পানিতে নিমজ্জিত, যে কারণে মানুষজন কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। আমি যদি বলি যে গতকালকে কিন্তু ঈদ উল আজহা ছিল। এই পানির কারণে মানুষ ঈদ উল আজহাতে সময় মতো ঈদগাহে বা মসজিদে নামাজ পড়তে পারেনি। যে সিলেটের যে শাহী ঈদগাহ বলা হয়, সেই শাহী ঈদগাহতে কিন্তু সব সময় কিন্তু কয়েক লাখের মতো মানুষজন কিন্তু নামাজরত থাকে। এই অবস্থায় গতকালকে মাত্র কয়েক শত মানুষ কিন্তু এই পানির কারণে এই মুসল্লি ছিল। পাশাপাশি বিভিন্ন মসজিদে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পরে কিন্তু মানুষজন নামাজ পড়েছে। আর আমি যদি ভোগান্তির কথা বলে থাকি, যে মানুষ এই পানির কারণে যে ভোগান্তিতে পড়েছে, শহরের বাসা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে যে পানি ঢুকেছে, এই পানির কারণে মানুষজন কিন্তু ঈদের দিন সময় মতো কুরবানির পশু জবাই করতে পারেনি। এমনকি মানুষজন তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যে বছরের একটি আনন্দময় মুহূর্ত, সেই আনন্দময় মুহূর্ত কাটানো তো দূরের কথা, যে কুরবানির যে পশুটি ছিল সেই পশুটি পর্যন্ত অনেকেই কিন্তু 2তলা 3তলায় উঠিয়ে রেখেছে। পাশাপাশি মানুষজন কিন্তু তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে, ঈদ করা তো দূরের কথা, নিরাপদ আশ্রয়ের খুঁজে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে এবং যাচ্ছে, এবং কেউ কেউ কিন্তু তাদের আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। তো আসলে যদি সরাসরি আপনাকে বলি যে সিলেটের মানুষ ঈদ ঈদ করা তো দূরের কথা, মানুষ যে ভোগান্তিতে বা যে টেনশনে ভুগছে, যে গেল কয়েকদিন আগে বন্যায় মানুষজনের বাসা বাড়িতে পানি উঠে অনেক আসবাবপত্র জিনিসপত্র নষ্ট হয়েছে মানুষের। তো সেই কারণে যদি মানুষ বলি, পাশাপাশি আমি যদি আরেকটি বিষয় বলি, জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি বলেছেন যে এই মানুষদেরকে কিন্তু এই মুহূর্তে তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই কোরবানির পশু জবাইকৃত মাংস এবং শুকনো খাবার সহ ঔষধপাতি সহ যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সবকিছু কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে মানুষের পাশে সার্বক্ষণিক আছে। এই ছিল আমার কাছ থেকে বন্যার সিলেটের সর্বশেষ তথ্য। শিপার, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে এবার আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। শেখর, সুনামগঞ্জে কোন কোন এলাকায় কতদিন ধরে বন্যার দুর্ভোগ, কি বলছে কর্তৃপক্ষ?
প্রকৃতির সাথে লড়াই করে কিন্তু সুনামগঞ্জের মানুষ জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তো গত কয়েকদিনের এই অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে, বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাতের ফলে কিন্তু এই যে সুনামগঞ্জে যে আমি কি বলবো, সুনামগঞ্জ জেলা শহরে যে রাস্তাঘাট গুলো এখন কিন্তু নিমজ্জিত হয়ে বাসা বাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায়। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি পশ্চিমার 48 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ছাতকে সুরমা নদীর পানি বেড়ে 178 সেন্টিমিটার নিচ দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে পর্যন্ত যেখানে ছিল 16 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে, আজকে এখানে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 25 থেকে 26 সেন্টিমিটার বিপদসীমা। সুনামগঞ্জের যে কাজীর পয়েন্ট, নূতন পাড়া, পূর্ব পশ্চিম হাজিপাড়া, বনানী পাড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে রাস্তাঘাটে পানি প্রবেশ করে কিন্তু বাসা বাড়িতে প্রবেশ করছে। আমি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে কাজীর পয়েন্ট এলাকার অনেক দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যে পূর্বাভাস জেলা প্রশাসন বলেছেন যে ইতিমধ্যে কিন্তু তারা সকল ধরনের খাদ্য সহায়তা সহ সকল ধরনের সম্পন্ন করে রেখেছেন এবং এই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এদিকে তাহিরপুরের যে সুনামগঞ্জের যে সড়কটিতে পানি উঠার ফলে কিন্তু সুনামগঞ্জের সাথে তাহিরপুর এবং বিশ্বমপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, ছাতকের সাথে দোয়ারা বাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমি এই মুহূর্তে একজন এখানে ভুক্তভোগী রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলানোর চেষ্টা করব। যে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে যে যে বৃষ্টিপাতটা, যে এটা কি আসলে বৃষ্টির পানি নাকি যে নদীর পানি ফুলে যে সুরমা কুশিয়ারার পানির একটা প্রভাবটা এখানে পড়ছে? আসলে আমরা হাওড় অঞ্চল জেলা, আমাদের এই প্রতি বছরই এখানে বন্যা হয়ে থাকে। 2022 সালে ভয়াবহ বন্যা কবলিত হয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু এটা কিন্তু পাহাড়ি ঢল। আমাদের এই পাহাড়ি ঢলে কিন্তু আমরা খুব আতঙ্কের মধ্যে বিরাজ করছি। এই মুহূর্তে কোথায় যাব আসলে ভেবে উঠতে পারছি না। ধন্যবাদ আপনাকে। উনি বলছিলেন যে পাহাড়ি ঢল, উজান থেকে পাহাড়ি ঢলের ফলেই কিন্তু সুনামগঞ্জে এই যে বন্যা, এটাকে কিন্তু মাঝারি ধরনের একটা বন্যাই বলা চলে। তো ইতিমধ্যে কিন্তু মানুষজন তাদের প্রস্তুতি নিয়েছেন। তো তাসনু ভাই, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ আপডেট। শেখর, ধন্যবাদ আপনাকে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে তারা দিন কাটাচ্ছে। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও গণভবনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। অতিথিদের মিষ্টান্ন ও মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। গুলশানের আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে শুভেচ্ছা জানান বর্ষিয়ানের রাজনীতিক।
কামাল আহমেদ মজুমদার বলেন, কোরবানির ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি আল্লাহর দেখানো পথে সবাইকে জীবন ধারণের আহ্বান জানান তিনি। এ সময় তার সঙ্গে নামাজ আদায় করেন ছোট ছেলে মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার। আমরা পবিত্র ঈদুল আজহা পালন করছি এবং আল্লাহর রাহে আমরা কোরবান করছি এবং এই কোরবান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান আমরা করি। কোরবান আল্লাহর রাহে, এখানে গরিবের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, পাড়া প্রতিবেশীদের হক রয়েছে, সেটাও যাতে আমরা যথাযথভাবে পালন করি, আমি সবাইকে সে আহ্বান জানাচ্ছি। ক্ষুদ্র মশা এবং আরও ক্ষুদ্র ভাইরাস ডেঙ্গুর কাছে হেরে যাচ্ছে মানুষ। মশার প্রজনন স্থান বাড়তে থাকা এবং পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার প্রবণতাই কেড়ে নিচ্ছে জীবন, বলছেন গবেষকরা। প্রাণ বাঁচাতে মশার প্রজনন স্থল ধ্বংস ও কীটনাশক পরীক্ষার বিকল্প নেই বলেও মনে করছেন তারা। উষা ফেরদৌস রিপোর্ট। এটি ভারতীয় তামিল ভাষার সিনেমা আই। এখানে প্রতিপক্ষ শত্রুকে ঘায়েল করতে কোনো অস্ত্র কিংবা সংঘাতে যায়নি, ব্যবহার করেছিলেন একটি ভাইরাস। তাতেই হাতে গোনা কয়েকদিনের মধ্যেই নায়ক পরিণত হয় বৃদ্ধ কুজোতে। দেখানো হয় এভাবেই সমাজ সভ্যতা ধ্বংস করতে কোনো অস্ত্র নয়, একটি ভাইরাসই যথেষ্ট। বাংলাদেশে এখন পর্যন্ত 123 প্রজাতির মশার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ঢাকাতেই 14টি প্রজাতির মশা পাওয়া যায়। এর মধ্যে ডেঙ্গু ছড়া এডিস মশার 2টি প্রজাতি। সেই 2 মশার কাছেই হেরে যায় মানুষ। যেভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বাড়ছে এবং মৃত্যু হার ঘটছে, এটাতে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের মশাগুলো কোনোভাবে রেজিস্ট্যান্টও হয়ে যাচ্ছে এবং এটার অনেকটা কারণ হচ্ছে আমাদের নিজেদের কিছু গাফিলতি আছে। মানুষ কেয়ারফুল হয় তাহলে ডেঙ্গু আমার মনে হয় অনেকটাই কমে আসবে। আগের জেনারেশনের যে কয়েলগুলো বা হচ্ছে এই সাধারণ যে পেস্টিসাইডগুলো, এগুলোর বিরুদ্ধে মশার বিরুদ্ধে তেমন কাজ করতে পারে না। গেল বছর শুধুমাত্র সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1705 জনের। চলতি বছর মৌসুম শুরুর আগেই হাসপাতালের সাদা বিছানায় যন্ত্রণায় কাতর হাজারো মানুষ। একদিকে এডিস মশার ঘনত্ব বেশি, অন্যদিকে রোগীর সংখ্যাও বেশি। এজন্য গত বছরের তুলনায় এবার আক্রান্তের হার বাড়তে পারে। ক্লাইমেট চেঞ্জের কারণে, ক্লাইমেটিক ইনফ্লুয়েন্সের কারণে এর বংশ বিস্তার বেড়ে যায়। গরম বেড়ে যাচ্ছে, এতে করে মশার বংশ বিস্তার বেড়ে যায়। গরম তো কোন এক্সটেন্ডে, যদি এখন 35 বা 37 পর্যন্ত ভালো প্রোডাকশন হয় সবকিছু, যত অর্গানিজম আছে। আমরা যারা কেমিক্যাল এই বিপণনের সাথে জড়িত, আমরা যারা আমদানি করি, কোন কেমিক্যাল নিয়ে আসি সেটা চেক করা দরকার, সেটা কোয়ালিটি কেমন সেটা আগে কনফার্ম করা দরকার। এক্স্যাক্টলি যেই কেমিক্যালে মশাটা মরে সেই কম্পোজিশনটা আছে কিনা সেটা তো আমরা কোনোদিনও কেউ চেক করি না। 2000 সালে শুরু হওয়া ডেঙ্গু নিয়ন্ত্রণে আর কত বছর অপেক্ষা করতে হবে, এমন প্রশ্ন স্বজনহারা আর শঙ্কায় থাকা মানুষের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও ঢাকা ছাড়ছে বহু মানুষ। পেশাগত কারণে যারা ঈদের আগে কর্মস্থল ছাড়তে পারেননি, মূলত তারাই আজ বাড়ি যাচ্ছেন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ সবুজ। জাহিদ, কমলাপুরে কেমন দেখছেন ঘরমুখ মানুষের ভিড়? ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে ঈদের আগে মানুষের যে একটা চাপ ছিল, যে অতিরিক্ত যাত্রী যে চাপ বলতে আমরা এটা বুঝি যে মানুষ টিকিট পাচ্ছে না কিংবা শিডিউল বিপর্যয় ঘটছে, এরকম কোনো ঘটনা কিন্তু এখনো ঘটেনি। মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরছে। মূলত আপনি জানেন যে গত বৃহস্পতিবার অর্থাৎ 13ই জুন কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু ছুটি পেয়ে গিয়েছেন এবং সেদিন থেকে কিন্তু একটি যে অতিরিক্ত যাত্রীর চাপ আমরা কিন্তু
লঞ্চ ট্রেন বা সব জায়গায় দেখেছি এবং অতিরিক্ত শিডিউল বিপর্যয় ঘটেছে এবং দেখা গেছে 8 থেকে 10 ঘন্টার একটা সময়ের ব্যবধান ছিল প্রতিটা ট্রেনে এবং আজকে আমরা দেখলাম যে মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরছে এবং সম্ভবত ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আছে একতা এক্সপ্রেস ট্রেন, এটি 10টা 15-তে ছেড়ে যাবে। এছাড়া ঈদের যে স্পেশাল ট্রেন সেই ট্রেনটিও কিন্তু আজকে যাচ্ছে দেওয়ানগঞ্জ জামালপুরে এবং মূলত যারা সরকারি চাকরিজীবী ছিলেন তারা কিন্তু ঈদের আগেই বাড়িতে অধিকাংশ মানুষই বাড়িতে চলে গিয়েছেন এবং যারা প্রাইভেট চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে কিন্তু রোস্টার বেসিসে কিংবা ঈদের দিনও ডিউটি করতে হয়েছে, মূলত তারাই কিন্তু আজ বাড়ি ছাড়ছেন। এবং আপনি জানেন যে মুসলমানদের সারা বিশ্বে মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এবং প্রতি ঈদেই কিন্তু এই দুটি ঈদে কিন্তু যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে প্রত্যেকটি স্টেশনে, আপনি লঞ্চ ট্রেন বা সব জায়গায় কিন্তু থাকে এবং এই ট্রেন কিন্তু এটি ব্যতিক্রম না। ট্রেনে কিন্তু মানুষ খুব আরামদায়কভাবে যাতায়াত করতে পারে, এই জন্য মানুষের কিন্তু দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি খুবই পছন্দের এবং এই কারণে অন্যান্য স্টেশনের চাইতে এখানে কিন্তু মানুষের বা যাত্রীর চাপ একটু বেশি থাকে। তো আমরা সকাল থেকে বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা ঠিকঠাকভাবেই তাদের ট্রেনের টিকিট পাচ্ছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি এবং সম্ভবত ট্রেনগুলো ছেড়ে যাবে বলে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে যে ঠিক সময়ে ছেড়ে যাবে এবং যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তারা বলেছে যে রেলওয়ে কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং তারা বলেছে যে যথাসময়ে এই গন্তব্যস্থলে তারা পৌঁছাতে পারবে এবং ট্রেন সময়মতোই ছাড়বে। তো তাসনুবা, এই ছিল আমার কাছে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ জাহিদ। ময়মনসিংহে বিভিন্ন সরকারি অফিসে 84 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে, যার শীর্ষে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এই তালিকায় রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেনানিবাস, জেলা প্রশাসন, জেলা পুলিশ, রেলওয়ে সহ বিভিন্ন দফতরের নাম। এসব বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কা করছে নগরবাসী। ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপির তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ স্বাভাবিক রাখতে সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ দিচ্ছে, অথচ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তরেই 84 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ নিয়ে বিব্রত বিদ্যুৎ বিভাগের কর্তারা। নিয়মিত বিল পরিশোধ করলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়া, লোডশেডিং ও জরিমানা সহ নানা ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। সরকারি অফিসগুলোতে কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে না বলেও অভিযোগ তাদের। সরকারিভাবে যারা বিভিন্ন বিদ্যুতের গ্রাহক হয়েছেন তারা বিদ্যুতের টাকা দিচ্ছেন না, কোটি কোটি টাকা, এটি যে তারা না দিয়ে কিভাবে পার পাচ্ছেন তাটা আমরা খুব বিস্মিত। আমরা চাই আমাদের বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে চলুক এবং লোডশেডিং এগুলি বন্ধ হোক। বিদ্যুৎ বিল কোনো সময় মনে দেওয়া বকেয়া রাখে না, সবাই মনে দেওয়া সবসময় পরিশোধ, মাসেরটা মাস পরিশোধ করা হয়। আমাদের বাসা বাড়িতে অনেক সময় বিদ্যুৎ আমরা পাই না, আর কি থাকে না। সরকারি প্রতিষ্ঠানে তো বকেয়া রাখে, কিন্তু সাধারণ জনগণ তো আর বকেয়া রাখতে পারে না। প্রিপেড মিটারে আপনার টাকা শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে হয়। আর প্রিপেড মিটার সংযোগ চালু করা হয়েছে, যা শেষ হলে বিদ্যুৎ বিল বকেয়া থাকবে না বলে জানান এই প্রকৌশলী। যেহেতু প্রিপেড মিটার স্থাপনের কাজ চলমান, সেহেতু আমাদের বকেয়া নতুন করে পড়ার কোনো সুযোগ নেই। আমরা প্রায় 2-3 মাসে 30,000 মিটার মতো স্থাপন অলরেডি করে ফেলেছি। আর বাকি যে আমার মিটারগুলি আছে, আশা করি যে 80 থেকে 90% আগামী 2-3 মাসের মধ্যে প্রিপেড মিটার স্থাপন হয়ে যাবে। সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি স্বীকার করে এসব আদায়ে পদক্ষেপের কথা জানালেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এমদাদুল হক। সকল সরকারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি এবং তাদের কাছে আমরা নিজেরাও গিয়েছি। আমাদের প্রকৌশলীরা তাদের সাথে সাক্ষাৎ করছে, তারা আশ্বাস দিয়েছে যে আমরা বকেয়া পরিশোধ করব। অন্যথায় সংশ্লিষ্টদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথাও জানান তিনি। আফরিন পপি, মোহন। নওগাঁয় কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ উঠেছে। সরকারিভাবে দাম নির্ধারণ করে দেওয়ার পরও ব্যবসায়ীরা তাতে পাত্তা দেয়নি বলে জানান ভুক্তভোগীরা। এলাকা ভেদে গরু ও মহিষের চামড়া 1 থেকে 300 টাকায় বিক্রি হয়েছে, আবার কিছু এলাকায় খরিদ্দারেরই দেখা মেলেনি। ফলে কোরবানি পশুর 95% চামড়া স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দান করে দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীর কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ করার কথা জানিয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। শহরকে সুন্দর ও পরিবেশ বান্ধব রাখতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।
আমাদের প্রায় 1400 শ্রমিক কর্মচারী এই কাজে লিপ্ত থাকবে এবং আমাদের যেটা আমরা পরিকল্পনা করে দিয়েছি, যেটা মহড়াও হয়েছে, সেটা হলো যে পুরো শহরটিতেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কুরবানি উপলক্ষে যেটি দরকার সেটি সমাপ্ত হয়ে যাবে এবং কালকে সকালে আর কোনো চিহ্ন থাকবে না। জয়পুরহাটের 5 সীমান্তে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। সীমান্তে শূন্য রেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা বিএসএফ এর গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসআই ভীম সিং এর হাতে মিষ্টান্ন তুলে দেন। গয়েশপুর ক্যাম্প কমান্ডার বিএসএফ এর পক্ষ থেকে বাংলার জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। দুই বাহিনীর কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে পানির নিচে সিলেট সুনামগঞ্জের বিস্তীর্ণ জনপদ, খাদ্য বাসস্থান সংকটে জনজীবন দুর্বিষহ। বিজ্ঞানের জয় জয়কারেও মানবকুলকে ভাবাচ্ছে ভাইরাসজনিত রোগ, এডিস মশার বিস্তার ঠেকাতেই গলদঘর্ম অবস্থা, প্রজনন স্থল ধ্বংসের তাগিদ। ময়মনসিংহে বিভিন্ন দপ্তরে বকেয়া 84 কোটি টাকার বিদ্যুৎ বিল, নাগরিক সমাজের হতাশা, আদায়ে ব্যবস্থা নেয়ার ঘোষণা কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।